আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের এই অ্যানিভার্সারি প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের বোর্ড পরিচালক বৃন্দ, শেয়ারহোল্ডার বৃন্দ, ডায়মন্ড এক্সিকিউটিভ, পিএইচডি এক্সিকিউটিভ এবং সব লেভেলের পরিবেশক বৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমি অভিনন্দন জানাচ্ছি যারা আজকে উপস্থিত হতে পারেননি, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যারা অনলাইনে বসে দেখতেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি দেশের বাইরে বসে সারা বিশ্বে যারা আজকে আমাদের প্রোগ্রামটা অনলাইনের মাধ্যমে উপভোগ করছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আরো একটু বেশি করে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করেছেন, কারণ ওদের সমালোচনাই আজকে আমাদের প্রেরণা। সুতরাং তাদেরকেও অভিনন্দন। আজকে বক্তব্য অনেক শুনেছেন। আমাকে উপস্থাপক এমন একটা টপিক দিয়েছেন যে টপিকসে রাস্তায় নামলে মাইরি খেয়ে কি আল্লাহ জানে। কারণ আমাকে দিয়েছে ষড়যন্ত্র ও অবরুদ্ধ ডেস্টিনি 2012 টু 2022 বা 24 যাই বলেন। ওই যে একটা গান আছে না, বলে না যে আমার দুঃখের কথা বলতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই। আপনাদের সময় হবে তো না? মানে অনেকের হবে না, এই সাইডে অনেকেই বলে না, হয় না। তাহলে যদি না হয় তাহলে দুঃখের কথা বলবো না, শুধু বইটা মোটিভেশন দিয়ে শেষ করে দেবো। সময় হবে তো? ধন্যবাদ সবাইকে। আজকে যদিও খুব কষ্ট লাগছে স্টেজে উঠে, এই অবরুদ্ধ ডেস্টিনি যখন শুনি তখন গা শিহরিয়ে ওঠে। 2012 সাল আমাদের জন্য অনেক কষ্টের, অনেক দুঃখের, অনেক মর্মান্তিক। কারণ যেখানে আমাদের সাথে উচ্ছ্বাস আনন্দে আমরা সবাই একসাথে কাজ করতাম, সেখানে অবরুদ্ধ এবং ষড়যন্ত্র ডেস্টিনিতে পড়ে গেলাম। স্বাভাবিকভাবে আমাদের কষ্টের আর সীমা নেই। আমরা যখন 2012 সালে এই ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়লাম, সেখান থেকে আমরা যখন অবরুদ্ধ অবস্থায় বললাম, আমরা অনেকে কিন্তু পালিয়ে বেরিয়েছি ভয়ে। আমাদেরকে অনেক ভয় দেখানো হয়েছে। আপনারা জানেন আমাদের অনেক ডায়মন্ড এক্সিকিউটিভ, অনেক শেয়ার হোল্ডার বৃন্দ সকলকে একটা সিগন্যাল দিত আমাদের মাধ্যমে যে আমরা রাত্র 11টা বা 10টার দিকে একটা সিগন্যাল দিত, বালিশ বদলাও। অনেকে হয়তো বিরক্ত হবেন এই কথাগুলো কেন বলছি। সত্যি আমরা তখন ঘরে থাকতে পারতাম না, কখন না যেন আমাদের উপরে আবার খড়গ নেমে আসে। আমরা সেই চড়াই উতরাই পার হয়ে আমরা যখন চলে আসলাম, হঠাৎ 2018 সালে আমরা একটা তলবি সভা করলাম লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ স্যারের নেতৃত্বে। তলবি সভার মাধ্যমে আমরা যখন 2018 সালে হাইকোর্টের, মাননীয় হাইকোর্টের কাছে আমরা আবেদন করলাম, আমরা এজিএম করতে চাই। বেশ কয়েকটা হিয়ারিং এর পরে এজিএম তো দূরের কথা, আমাদেরকে জানিয়ে দিল আপনাদের কোম্পানি উইনিং। আমরা গেলাম মাননীয় সুপ্রিম কোর্টে, সেখানে সেই মামলাটা আজও ঝুলে আছে। আমরা স্তব্ধ হয়ে গেলাম। পরবর্তীতে সেই ষড়যন্ত্রের রোষানল আমরা কাটিয়ে উঠতে পারলাম না। আবার আমরা 2020 সালে আমাদের কিছু অকুতূহলী সৈনিক, পিএইচডি, বিশেষ বেশি করে না, হাতে গোনা 7 জন না 8 জন ব্যক্তি যখন আমাদেরকে খুঁজতেছিল যে ভাই আপনারা কোথায় আছেন, আসেন না আমরা কিছু একটা করি। আবার তাদেরকে নিয়ে আমরা কয়েকজন শেয়ার হোল্ডার গেলাম জেনারেল হারুন স্যারের কাছে। উনি যেহেতু ফ্রি আছেন, ওনার কাছে গিয়ে আবেদন করলাম, স্যার আমরা কি করতে পারি। উনিও খুশি হলেন এবং বললেন চলো আমরা কিছু একটা করি। যেহেতু ডেস্টিনির বিরুদ্ধে, এখানে বলে গেছেন অনেক বক্তারা, ডেস্টিনির বিরুদ্ধে মাত্র 3 থেকে 4,000 কোটি টাকার অভিযোগ গভর্নমেন্টের। আমাদের সম্পদ
কোনো কোনো পত্রিকায় আসছে 10,000 কোটি, 10,500 কোটি, 12,000 কোটি ইত্যাদি ইত্যাদি যাই বলি, আমি ধরে নিলাম 10,000 অর্ধেক ধরলাম, যদি 5,000 কোটি টাকার সম্পদ হয় তাও তো আমরা লাভে আছি। জেনারেল হারুন সাহেব বলল, ঠিক আছে, আমরা আবার তলবি সবার মধ্যে এবার আমরা কাজ চালিয়ে যাবো, কে কে আছে আমার সাথে? আমরা সবাই হাত তুললাম যে আমরা আছি আপনার সাথে। আমরা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমরা যখন কাজ শুরু করলাম 2020 সালের 31 অক্টোবর তলবি সভার মাধ্যমে আমরা নতুন করে একটি বোর্ড গঠন করলাম। সেই বোর্ড যখন কাজ শুরু করলো তখন আমাদের 3টা মটো ছিল, 3টা দায়িত্ব নিয়ে আমরা সামনে এগিয়েছিলাম যে আমাদের এই কোম্পানির নামে যেহেতু মামলা নাই, বাট আমাদের 2টা কোম্পানির নামে যেহেতু মামলা, আমরা এই মামলা প্রাতিষ্ঠানিকভাবে চালাবো। আর একটা, আমাদের সম্পদ, আমাদের কোম্পানির যে সম্পদ যেখানে আছে আমরা এটা আমাদের নিয়ন্ত্রণে এনে এই সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের দায় শোধ করব। 3 নম্বর, আমাদের সবচেয়ে যে বড় পাওয়া এবং চাওয়া সেটা হলো আমাদের কর্মসংস্থান ফিরিয়ে আনব। এই 3টা মডেল নিয়ে আমরা যখন সামনে এগিয়ে গেলাম, প্রথমে তাহলে আমাদের সম্পদ, আমি কিন্তু কিছু নাম ধরে বলতে হবে, আপনারা যদি কেউ দুঃখ পান, কষ্ট পান, তাহলে আমাকে অন্তত মাফ করবেন, যেহেতু আমাকে একটা দায়িত্ব দিয়েছে, একটা পিরিয়ড দিয়েছে, এই পিরিয়ডের কথাগুলো বলতে হবে এবং আমি অনুরোধ করবো আপনারা একটু শুনবেন দয়া করে। আমরা প্রথমে আরজিএসসিতে গেলাম আমাদের বোর্ডকে নিবন্ধন করার জন্য। আরজিএসসিতে আমরা ফাইল সাবমিট করলাম, সেখান থেকে কোনো প্রত্যুত্তর পেলাম না। আমরা বৈশাখী টেলিভিশন আমাদের সম্পদ, আমরা, আপনারা সবাই জানেন 98.27% মালিকানা আমাদের। আমরা সেখানে চিঠি দিলাম, সেখানে যিনি পরিচালনা আছেন উনি আমাদেরকে নাকি বলে দিল চিঠির মাধ্যমে আমাদেরকে উনি চিনেই না। আপনারা জানেন একটা মিডিয়া একটা দেশের সরকারের আয়না স্বরূপ, সেখানে কোনো বিদ্রোহ, কোনো গন্ডগোল করা যাবে না, তাই আমরা সেদিকে না গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেওয়া। ওনাকে চিঠি দিলাম, আপনি যদি আমাদেরকে না চেনেন, আমাদের মালিকানা হয় আমাদেরকে ফিরিয়ে দেন, নচেত আমরা আইনের সাহায্য নিতে বাধ্য হব। তো উনি কোনোভাবেই আমাদের কথায় কর্ণপাত করলো না। পাশাপাশি আমরা আরজিএসসিতে আবার গেলাম, একে একে 3বার চিঠি দিলাম, তারা কোনো প্রত্যুত্তর না করাতে ওনাদের কাছে আবার গেলাম যে হয় আপনারা আমাদেরকে মনোনীত করবেন, অথবা আপনি আমাদেরকে লিখিত মাধ্যমে জানিয়ে দেন, আমরা আপনাদেরকে দিব না। এখন তারা কোনোটাই করবে না। বললাম কেন, আমাদের উপরে এই খড়গ কেন? ওনার কোনো প্রত্যুত্তর করলো না। তো বললাম বাধ্য হয়ে আমরা কিন্তু আমাদের মুরব্বীদের কাছে বিচার দিতে বাধ্য হবে। আমি মুরব্বী বলতে মাননীয় হাইকোর্টকে বোঝাচ্ছি। তো বললাম তাই করেন। আমরা গেলাম হাইকোর্টে। ভাই, কথা তো দুঃখের, সময় কিন্তু একটু লাগবে। আমি উপস্থাপক ভাইকে বলবো অন্তত আমাকে একটু সময় দিয়ে। সেখানে কিন্তু একটা চিঠি দেওয়ার পরে বেশ কিছুদিন সময় যায়, আমরা অপেক্ষা করলাম। অপেক্ষার যন্ত্রণা যে কত কঠিন আপনারা নিশ্চয়ই সবাই জানেন। অপেক্ষা করতেছি, হাইকোর্টে আবেদন করলাম। আবেদন দ্যাট মিনস আমরা কিন্তু একটা রিট করলাম। পাশাপাশি বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ যেহেতু আমাদেরকে চিনে না, আমরা কোম্পানি বেঞ্চে মামলা করলাম, যে মামলাটা 308 নম্বরটা মনে রেখেন। সেখানে মামলা করলাম আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এবং বিগত এই 10 থেকে 12 বছর ওনারা যে একা একা খাইছে, ওনারা আমাদেরকে কোন রকমের হিসাব নিকাশটা পর্যন্ত দিচ্ছে না, আমাদেরকে এই হিসাবটা দেওয়া হোক। মাননীয় হাইকোর্ট সুন্দর কথা সব শুনলো। বেশ কয়েকটা হিয়ারিং এর পরে একদিন উনি রায় দিলেন। রায়ের আগে উনি জিজ্ঞেস করলো এই বৈশাখী টেলিভিশনের মালিকানায় কে? তখন মালিক খুঁজে পাওয়া গেল 2 জন। একজন ডেস্টিনি 2000 লিমিটেড, যার শেয়ার মালিকানা 98.27%, আর একজন মিস্টার টিপু আলম, যার 1.73% এর মালিক। তো বিশ্বাস করবেন, মাননীয় বিচারপতি সাহেব সেই বললেন যে 1.73% এর মালিক, অথচ 98%
27% মালিক যে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, বিষয়টা তো নিঃসন্দেহে হাস্যকর। আমি এটা একটু দেখব। তো যাই হোক, উনি যখন রায় দেবেন, রায়ের আগে আবার এই ডেস্টিনির ফাইল তলব করলেন। সেই কিছুক্ষণ আগে যেটা বললাম আমাদের মামলা সুপ্রিম কোর্টের, সেই ফাইল তলব করে উনি দেখলেন সত্যি সত্যি আমাদের মালিকানা ওখানে আছে। সেখান থেকে বললো তাহলে ডেস্টিনি তো বন্ধ আছে, ডেস্টিনির কার্যক্রম যেহেতু চলতেছে না, এবার আসেন তাহলে ডেস্টিনি ঠিক করি, আপনারা অ্যাপ্লিকেশন নিয়ে আসেন। আমাদের মাননীয় আইনজীবী ব্যারিস্টার মাইনুল হোসেন সাহেব, উনি অক্লান্ত পরিশ্রম, যেটা আসলে উনি কত সহ্য করছে তা ভাষা ব্যক্ত করতে পারবো না। কারণ হলো, আপনারা জানেন উকিলের ফি না দিলে উকিলরা সাধারণত কথা বলে না। বিট্টু একমাত্র ব্যক্তি দেখলাম, ওনাদেরকে ফি না দিতে পারলেও মাইনুল হোসেন সাহেব আমাদের সাথে সবসময় কাজ করে যাচ্ছে, অদ্যাবধিও কাজ করছে আমাদের একজন লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে। তো যাই হোক, সেখানে আমরা যখন আবেদন করলাম, এখন আমাদের শেয়ার হোল্ডার আপনারা জানেন 49 জন, কে কোথায় আছে, আমরা যাদেরকে সামনে পাইলাম মাত্র 16 জন না 17 জন মিলে আমরা আবার আবেদন করলাম। সেই আবেদনের প্রেক্ষিতে আজকের এই 19 জনের একটি বোর্ড করে দিল, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিল 6 জন, আমাদের শেয়ার হোল্ডার ডিরেক্টর দিল 13 জন, এই টোটাল 19 জন বিচারপতি মাইনুল হোসেন সাহেবের নেতৃত্বে বোর্ড গঠন করে দিল। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। প্রতিমধ্যে মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে। আমরা যখন আরজিসিতে গেলাম, আরজিসি কিন্তু আমাদের নথিটা কোনোভাবেই অনুমোদন দিল না। মাঝখানে আমরা করলাম ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স যখন সিটি কর্পোরেশনে আবেদন করলাম, সেই সিটি কর্পোরেশনে আবেদনের প্রেক্ষিতে সিটি কর্পোরেশন বলে দিল যেই হোল্ডিং নাম্বার আপনাদের অ্যাড্রেসটা করবেন, সেই হোল্ডিং নাম্বারের ট্যাক্স এটা আপডেট থাকতে হবে। এখন হোল্ডিং নাম্বার আমরা দেখলাম আলিস সেন্টারটাই আমাদের জন্য প্লেস। আলিস সেন্টার 3টা ফ্লোর, এই হোল্ডিং যদি বলতে যাই ট্যাক্স, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ কোটি টাকা ছাড়িয়ে গেছেন। এখন কি করব? এমনি তো রক্ত শূন্যতায় ভুগছি। আমরা বুদ্ধি করে একটা পন্থা বের করলাম, একটা ফ্লোরের ট্যাক্স দিয়ে আমরা ওই ফ্লোরটাকে ইউজ করবো আমাদের হেড অফিস হিসাবে। আমরা সেখানে মোটা অঙ্কের একটা ট্যাক্স পরিশোধ করে সরকারি সম্পূর্ণ নিয়ম এবং বিধি মেনে আমরা ট্রেড লাইসেন্স করলাম। ট্রেড লাইসেন্স করার ঠিক 1 সপ্তাহের মাথায় একটি চিঠি পেলাম। তখন ওই বোর্ডের চেয়ারম্যান ছিলাম আমি। যখন ট্রেড লাইসেন্সটা করতে দিলাম, চিঠি পেলাম আমাদের এই ট্রেড লাইসেন্স করতে গিয়ে নাকি তঞ্চকতা খুঁজে পেলাম। তঞ্চকতা বুঝি না, ডিকশনারি খুললাম তঞ্চকতা কি। তো যাই হোক, আপনাদের মতো বিজ্ঞজনদের কাছে যখন পাইলাম তঞ্চকতা, আমরা আবেদন করলাম। ওনারা বললো যে না, আপনাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না সেটাও বলে না। তো শুনতে শুনতে শুনলাম আমাদের প্রতিষ্ঠান আমাদের উপরে খরচ চালাচ্ছে। আমি বৈশাখী টিভির কথা বলছি। আবার হাইকোর্টে করলাম রিটের রুল জারি করে দিল, তাদেরকে কেন ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। অনেক হিয়ারিং এর একটি পর্যায়ে আমরা সেই ট্রেড লাইসেন্স রিনিউ করতে সক্ষম হলাম। যখন সেই রায়ের কপি নিয়ে সিটি কর্পোরেশনে গেলাম, সেখানেও আবার গড়িমসি। বিশেষ করবেন 6 মাস পর্যন্ত আমাদের স্টাফরা দৌড়াদৌড়ি করতে করতে একটা পর্যায়ে ফাইল অনেক বড় হয়ে লাস্টে সিটি কর্পোরেশন আমাদেরকে ট্রেড লাইসেন্স দিতে বাধ্য হলো। আমরা ট্রেড লাইসেন্সের সহযোগিতা নিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করলাম। সেখানেও আবার করবো এই বৈশাখী টিভি গিয়া তাদেরকে বললো আমাদের নামে মামলা আছে, আপনারা কেন করলাম। ডেস্টিনি সমাজে একটা আতঙ্ক, কোনোভাবে বুঝাইতে পারছি না, কোথাও গিয়ে পাচ্ছি না। আজকে স্মরণ করতে বাধ্য হচ্ছি আমাদের তৎকালীন সিইও ডক্টর শামসুল হক ভূঁইয়া স্যারের কথা। উনি ওনার সহযোগিতা নিয়ে আমরা কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি। সেই গানটি আবারও মনে পড়ে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার, কার কাছে গেলে। দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি তৎকালীন আইনমন্ত্রী
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন বাণিজ্য মন্ত্রী, তৎকালীন তথ্যমন্ত্রী। বিশাল ইতিহাস ভাই, সংক্ষেপে শেষ করাটাও খুব কঠিন হয়ে যাচ্ছে। দাঁড়ে দাঁড়ে ঘুরে তখন পেলাম না আমরা সুবিচারটা এই তৎকালীন সরকারের কাছে। তো যাই হোক, আমরা সেই পদ্মা ব্যাংকে অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। তখন চাপে পড়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বিচারপতি মাইনুল হোসেন সাহেব উনি পদত্যাগ করলো, আবার শূন্যতায় পড়ে গেলাম। আসলে সেখান থেকে মিস্টার ফখরুদ্দিন সাহেব, উনিও একটা না দুইটা মিটিং করলো, আবার উনিও পদত্যাগ করলো। চলে আসলাম আমার আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতি না, উনি যে শুভ উদ্বোধন ঘোষণা করছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া সাহেব। ওনার নেতৃত্বে যখন উনি চেয়ারম্যান হয়ে আসলো, ওনার নেতৃত্বে রইল তিনজন, সেই তিনজন মিস্টার আহমেদ মুশফিক আনাম, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এবং ইকবাল জামান যিনি সূচনা বক্তব্য দিলেন। এই তিনজন মিলে আমাদেরকে সাথে নিয়ে আজকের এই আয়োজনটা করলো। ওনারাই আজকে এই বিজনেসটা চালু করার পিছনে ওনাদের সবচেয়ে বেশি অবদান। ওনাদের জন্য আমি অতি সরকারি আহ্বান। সম্মানিত উপস্থিতি, দুঃখের কথা বলতে গেলে অনেক বলতে পারবো, অবস্থা কাছে এসে দাঁড়িয়ে গেছে, বলাটা এখানেই ক্ষান্ত করি। সত্যিকার অর্থে তৎকালীন কথা যদি বলি, আমি আমার নিজের মামলার কথা কিন্তু বলেই নেই। 2020 সালে আমরা যখন বোর্ড গঠন করি, 2021 সালে যখন চিঠি দিলাম বৈশাখীতে, বৈশাখী আমার বিরুদ্ধে আবার তৎকালীন সেক্রেটারি সাহেব এই দুইজনের বিরুদ্ধে করলো মামলা। খাটতে হলো জেল। কোথায় যাব? ওই যে সুবিচার তো কোথাও পাচ্ছি না। আমাদের সেক্রেটারি সাহেব জেল কেটে বের হলো, আমি হয়তো আপনাদের দোয়ায় জেল খাটা লাগলো না, কিন্তু আমার তো জামিন নিয়ে আসতে হলো। মামলা বর্তমানেও চলমান। এভাবে করে যখন এগিয়ে যাচ্ছি, আজকের এই তিনজনের সমন্বয়ে যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। শুধু আজকের এই দিনে যাদেরকে স্মরণ করতে হয়, আমি তাদেরকে স্মরণ না, শুধু তাদেরকে মুক্তির দাবিও বর্তমান সরকারের কাছে জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি স্মরণ করছি সেই মহান ব্যক্তিদের, যে 5 জন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই প্ল্যাটফর্ম, আজকের আমাদের কর্মসংস্থান, যেটা আজকের নবদিগন্তের সূচনা আজকে হচ্ছে। আমি সেই আলহাজ মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিকুল আমিন, গোফানুল হক, সাইদুর রহমান এবং শবন ভাই, সকলের মুক্তি এই সরকারের কাছে দাবি করছি। যদি এই সরকার, আমি শুধু বলবো না এটা অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার। এই নিরপেক্ষ সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের সেই আগের ম্যানেজমেন্টকে মুক্তি দিন, তাহলেই আমরা ফিরে পাবো আমাদের কর্মসংস্থান, আমাদের দেশ ফিরে পাবে, এই দেশ বেকার মুক্ত একটি দেশ, এবং গভর্নমেন্ট ফিরে পাবে। আমাদের দ্বারা যে ট্যাক্স দিচ্ছি, আমাদের অনেক ভাইয়েরা বলে গেছে, কেউ বলছে 408, 420, বাট 400 কোটি টাকার তো বেশি। আমরা সেই পরিমাণ ট্যাক্সও গভর্নমেন্টকে দিতে যাচ্ছি। আমরা স্বচ্ছতার সহিত বিজনেস করতে চাই, আমরা আমাদের মুক্তি চাই। আমাদের মুক্তির মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে, এই দেশটি নিয়ে এগিয়ে যাবে, আমরা মুক্ত হব ইনশাআল্লাহ। সেই শুভ প্রত্যাশায় আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আমরা আবার ডেস্টিনিকে বিশ্বাস করে আমরা ব্যবসা করব, আমরা এগিয়ে যাব, সেই শুভ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খালি হবে একটা উপর থেকে।